ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। জনাব ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাইব যে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে যে ইরানের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে, এবং মধ্যপ্রাচ্যে পৌঁছেও গেছে কয়েক হাজার নৌ মেরিন সেনা। ওদিকে আগেই কিন্তু ইরান জানিয়ে রেখেছিল যে স্থল হামলার দাঁত ভাঙ্গা জবাব দেবে তারা। আপনার কি মনে হয় স্থল অভিযান চললে কোন পক্ষ লাভবান হবে? আমি দুঃখিত, আপনার প্রশ্নের শেষ অংশটাই আমি ঠিক মতো শুনতে পারিনি। হ্যাঁ জি, আমি আবার বলছি যে ওয়াশিংটন পোস্ট আজকে এক প্রতিবেদনে বলেছে যে ইরানের স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ইরান কিন্তু আগেই বলে রেখেছে যে স্থল হামলা শুরু হলে তারা দাঁত ভাঙ্গা জবাব দেবে। আপনার কি মনে হয় যে এই যে স্থল অভিযান চললে কোন পক্ষ লাভবান হবে? আপনাকে ধন্যবাদ সুমনা। আসলে যে প্রস্তুতি আপনি করেছেন সেই প্রশ্নের একটি জবাব, সেটি হচ্ছে এই যে স্থল হামলার কথা যেটি বলা হচ্ছে, এই স্থল হামলাটি আসলে ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ পরিকল্পনায় প্রথম দিকে ছিল না। তিনি প্রথম দিকে ভেবেছিলেন যে তিনি যেভাবে বিমান হামলা করছেন এবং মধ্যপ্রাচ্যে যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলোকে যেভাবে ব্যবহার করছেন এবং উপসাগরীয় অঞ্চলে যেভাবে তার রণতরীগুলোকে ব্যবহার করছেন, তার মধ্য দিয়েই হয়তো ইরানের যে তার লক্ষ্যটি আছে সেই লক্ষ্যটি অর্জন করা সম্ভব। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প অনেকটাই এই যুদ্ধের বিষয়ে চিন্তিত হয়ে পড়েছিল। এই যুদ্ধটি বন্ধ করার জন্য আলোচনা চলছে বলে দাবি করছেন এবং এরই একটি অবস্থায় তিনি সাম্প্রতিক সময়ে সিদ্ধান্ত নিয়েছেন যে ইরান যুদ্ধে এবং এই যুদ্ধটিতে আরো কার্যকরভাবে অংশগ্রহণ করতে হলে এবং তার কাঙ্ক্ষিত ফল পেতে হলে স্থল হামলা এমনকি প্যারাট্রুপারদেরকে তিনি ব্যবহার করবেন বলে তিনি একটি সিদ্ধান্ত কথা জানিয়েছেন এবং সেই জন্য তিনি প্রিপারেশনও নিচ্ছেন। কিন্তু পক্ষান্তরে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, ইরান সেটিকে এমন ভাবে রিয়েক্ট করেছে এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে পার্কিল স্থলবাহিনী যদি ইরানে অবস্থান নেয় তাহলে তাদের জন্য নরক নেমে আসবে এবং তাদের প্রত্যেককে নির্মম ভাবে হত্যা করা হবে। সুতরাং আমরা যে বিষয়টি দেখতে পাই যে এখানে স্থল হামলার বিষয়টি, আপনার যে প্রশ্ন, ট্রাম্পের এই সিদ্ধান্তটি কতটুকু যৌক্তিক কিংবা অযৌক্তিক কতটুকু হতে পারে, এই বিষয়টিকে বিবেচনা করা যাবে তখনই যখন আসলে সত্যিগত স্থলবাহিনী ইরানে মোতায়েন করা হবে। এখন আমরা আপাত দৃষ্টিতে যদি মনে করি যে ইরানের যে ভৌগোলিক অবস্থান, তাদের যে আভ্যন্তরীণ যে পরিস্থিতি সমস্ত কিছু এবং তাদের পাহাড়ে পর্বতের ঘেরা একটি চারপাশে প্রত্যন্ত জনপদ আছে, সবকিছু মিলে ইরানের ভৌগোলিক অবস্থান সম্পর্কে মার্কিন স্থলবাহিনী কাছে কতটুকু ধারণা রয়েছে, তারা আসলে কোন জায়গাটায় নামবে। ইরান কিন্তু ছোট একটা দেশ না, বেশ বড় দেশ। সুতরাং এইখানে 2,000 4,000 কিংবা 10,000ও যদি হয় এই মার্কিন স্থলবাহিনী, তার বিপরীতে কিন্তু আপনি দেখেন ইরান সরকার কিন্তু আরো 10 লক্ষাধিক নতুন যোদ্ধাদেরকে তৈরি করার প্রস্তুতি নিচ্ছে। সুতরাং এটিকে আমি মনে করি যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ট্রাম্পের জন্য কতটুকু কৌশলগত তার জন্য সুবিধা নিয়ে আসতে পারে আমার কিন্তু যথেষ্ট সন্দেহ একটি কাজ করছে এখানে। এবং আমার কাছে যেটি মনে হচ্ছে এটি ট্রাম্পের জন্য হয়তো আরেকটি ভুল হিসাবে এটি বিবেচিত হতে পারে। তার পরিবর্তে তিনি যদি এখনো যুদ্ধ বন্ধ করার যে যে সম্ভাব্য উপায় সমূহ আছে সেগুলোকে নিয়ে কাজ করে সেক্ষেত্রে বেরিয়ে যাওয়ার উপায়টি অবলম্বন করে, বেরিয়ে যাওয়ার কথা যখন বলছিলেন, আমি একটু বলতে চাই আপনাকে যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কিন্তু বলেছেন যে যুক্তরাষ্ট্র শিগগিরই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসবে এবং তারা দাবি করছে যে ইরানে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ সামরিক লক্ষ্য এরই মধ্যে তারা অর্জন করে ফেলেছে। তার এই দাবির সাথে আপনি কতখানি একমত? এটি অত্যন্ত হাস্যকর একটি বিষয়। আপনি দেখেন আমরা এই যুদ্ধের পরে ট্রাম্পের মুখ থেকে কিন্তু আমরা এক এক দিন এক এক রকম রকম বক্তব্য শুনতে পাচ্ছি। তিনি প্রথমে বলেছিলেন যে 4 সপ্তাহের মধ্যে তিনি এই অভিযানটি শেষ করতে পারবেন এবং ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জিত হবে। তারপরে তিনি বললেন যুদ্ধটি কয়েক মাস হতে পারে। গত 2 দিন আগে তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন যুদ্ধটি কয়েক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। এবং জেডি ভেন্স, যিনি এই আপনি বললেন যার কথা, ভাইস প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তিনি কিন্তু এতদিন পর্যন্ত এই যুদ্ধ নিয়ে কোনো ধরনের মন্তব্য করা থেকে নিজেকে বিরত রেখেছেন এবং ধারণা করা হয় তিনি এটির পক্ষে ছিলেন না। তিনি এখন বলছেন খুব দ্রুত বের হওয়ার উপায় অবলম্বন করছে। সুতরাং আমরা যেটি মনে করছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ভেতরেই যে বিভিন্ন ব্যক্তি যেভাবে বিভিন্ন কথা বলছেন সেখানে তাদের মধ্যে সমন্বয়ের চরম অভাব কাজ করছে, চরম একটি সমন্বয়হীনতা এখানে কাজ করছে।
এমনকি ট্রাম্পের তো নিজের ভেতরে নিজের সমন্বয় নেই, তিনি নিজে কখন কি বলছেন। সুতরাং সেই বিষয়টি যদি তিনি নিজে স্থির না থাকেন, নিজের কথাবার্তার মধ্যে যদি ভারসাম্য না থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবেই তার যারা পারিষদ বর্গ আছেন, পারিষদ বর্গের কাছ থেকে আমরা করেছি দায়িত্বশীল আচরণ বা বক্তব্য, এগুলো কিন্তু আমরা আশা করতে পারিনি। এই যুদ্ধটিকে আমরা যেটি দেখতে পাচ্ছি, যুক্তরাষ্ট্র যেন অনেক শক্তি থাকা সত্ত্বেও, অনেক সামর্থ্য থাকা সত্ত্বেও শুধুমাত্র সুষ্ঠু পরিকল্পনা কিংবা এটি বলা যেতে পারে পরিকল্পনাহীনতার কারণে গুলিয়ে ফেলেছে। এবং এটি একটি পর্যায়ে ভিয়েতনাম যুদ্ধে বা আফগানিস্তান নিকট অতীতে যে ঘটনাটি ঘটেছে, সেরকম একটি পরিস্থিতি যুক্তরাষ্ট্র যেন বয়ে নিয়ে আসে কিনা, সেরকম একটি একটি ঘটনা দেখার জন্য মনে হয় আমাদের জেডি ভেন্সের এই যে ঘোষণা, এটিকে যুক্তরাষ্ট্রের পিছু হটা বলা যায় কি? যুক্তরাষ্ট্রের পিছু হঠাৎ ট্রাম্পের ঘোষণা থেকে যেটি বোঝা গেছে। ট্রাম্প যদিও বলেছেন যে যুদ্ধ নিয়ে আলোচনা চলছে, এবং তিনি যেটি বলছেন এবং তার মার্কো রুবিও যেটি বলছে যে ইরান যুদ্ধে তাদের সামরিক লক্ষ্য অর্জিত হয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি বা সক্ষমতাকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আবার তিনি বলছেন আলোচনা চলছে, ইরান বলছে কোনো আলোচনা চলছে না, বরং মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান চলছে, যেটিকে আলোচনা বলা যায় না। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র এখন এই ধরনের কথা যেগুলো বলছে যে এই যে আলোচনা চলছে বা যুদ্ধ খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং আমাদের বিজয় অর্জিত হয়েছে, নিজেরাই নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে যে যুদ্ধ থেকে সরে যেতে চান, তাহলে বর্তমান সময়টি যেটি হচ্ছে তথ্য প্রযুক্তি নির্ভর এই বিশ্বে, আমরা প্রতি মুহূর্তে সমস্ত ঘটনাবলীকে আমরা সবকিছু দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, নিজেদের মতো করে বিশ্লেষণ করতে পারছি। সুতরাং ঘটনা যাই হোক না কেন, আমরা এটিকে জেডি ভ্যান্স বা ট্রাম্পের বক্তব্যকে আমরা কতটুকু ধারণ করবো বা কতটুকু সেখানে আস্থা রাখবো, তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমরা প্রতিদিন কি দৃশ্য দেখতে পাচ্ছি। এবং এই জায়গা থেকে যদি সরে যাওয়া হয়, তাহলে এই যুদ্ধটি কেন হলো এটি নিয়ে একটি বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন কিন্তু সামনে চলে আসছে। এবং সামনে দেখেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যে মধ্যবর্তী নির্বাচন, এই নির্বাচনটিকে বিশেষ করে সামনে রেখে যুক্তরাষ্ট্র এখন চাচ্ছে যে যুদ্ধে যেহেতু এই সময়ের মধ্যে তাদের কাঙ্ক্ষিত অর্জনটি হয়নি, সুতরাং মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদেরকে আরো ক্ষতিগ্রস্ত না করে তাহলে বরং তাকে খুব যত দ্রুত সরে যাওয়া যায়, এবং ভবিষ্যতে যদি আবারও শক্তি সঞ্চয় করে ইরানে এরকম কোনো হামলার কোনো প্লট করা যায়, সেরকম একটি চিন্তা করতে পারে, যেটি গত বছর যেটি হয়েছিল 12 দিনের যুদ্ধে। সেখানেও কিন্তু ইরানের উপর যে মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলাটি করেছে, সেটি যথেষ্ট রকম যুক্তি নির্ভর ছিল না, এবারটিও যেমনটি হয়েছে। সুতরাং জি, আমরা যেটি আরেকটি দেখতে বিষয় পাই একটু যে জানতে চাই আপনার কাছে, যে এই যে সরাসরি যুদ্ধে জড়ানোর ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী যারা রয়েছে তারা, হুতিদের সরাসরি অংশগ্রহণ ইরান যুদ্ধে নতুন কি কোনো মাত্রা যোগ করবে বলে মনে করেন আপনি? হুতিরা বরাবরই ইরানের পক্ষে সিম্পাথাইজ ছিল। হুতি, হিজবুল্লাহ, হামাস, তাদেরকে সবসময় বলা হতো যে ইরানের প্রক্সি এই যে গ্রুপ, তাদের বিভিন্ন সময়। এবং আপনি দেখেন হুতিরা কিন্তু আজকে নতুন এই যুদ্ধে যোগদান করছে না, এবং তার আগেও কিন্তু দেখেন 2023-24 সালে তারা লোহিত সাগরে কিন্তু অনেক ডিস্টারবেন্স তারা ক্রিয়েট করেছে, সেখানে তারা জাহাজ চলাচলের উপরে বাধা নিষেধ জারি করেছে। এবং সাম্প্রতিক সময়ে আপনার যেটা দেখেন হিজবুল্লাহর পাশাপাশি হুতিরাও কিন্তু এই যুদ্ধে জড়িত হবে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। অনানুষ্ঠানিক ভাবে তারা বরাবরই ইরানের সাথেই ছিল, কিন্তু তাদের এই আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে যে বার্তাটি আমাদের কাছে আসতে পারে সেটি হচ্ছে ইরান যেমন হরমুজ প্রণালীকে বন্ধ করে দিয়েছে, হরমুজ প্রণালীকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে, এবং ভবিষ্যৎ যুদ্ধবিরতির একটি অন্যতম শর্ত হিসেবে হরমুজ প্রণালীতে টোল আরোপের মতো বিষয়গুলোকে ভ্যালিডেট করতে চাচ্ছে। সেরকম আজকে হুতিদের এই জড়িত হওয়ার মধ্য দিয়ে আমরা যে বার্তাটি পেতে পারি, হরমুজ প্রণালীর মতো কিন্তু আরো একটি প্রণালী রয়েছে যেটির নাম হচ্ছে বাব এল মানদেব, যেটি লোহিত সাগর এবং এডেন উপসাগরকে যুক্ত করেছে। এই জড়িত হওয়ার মধ্য দিয়ে এই বার্তাটি আসতে পারে যে বাব আল মানদেব যে প্রণালীটি আছে, এটিকে যদি বন্ধ করে দেওয়া হয়, এটি কিন্তু আপনার হরমুজ প্রণালীর মতো আরেকটি গুরুত্বপূর্ণ, যেখানে বৈশ্বিক তেল এবং গ্যাসের 12% চলাচল করে, এবং এটির সাথে আবার সুয়েজ ক্যানেলের একটি কানেকশন আছে, যেটি দিয়ে আপনার লোহিত সাগর হয়ে সুয়েজ ক্যানেল অতিক্রম করে ভূমধ্য সাগর দিয়ে জাহাজগুলি পারাপার হচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে যে এই বাবেল মানদেব এবং সুয়েজ ক্যানেলের বিষয় উপর একটু ছোট করে আপনার কাছে জানতে চাই, যে ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে এই যে প্রতিবাদ তেল আবিবে, কিন্তু আমরা দেখেছি তেল আবিবে অনুষ্ঠিত হয়েছে এবং হাজার হাজার মানুষ এতে অংশ নিয়েছে। একই রকম বিক্ষোভ কিন্তু যুক্তরাষ্ট্র জুড়েই চলছে। সাধারণ মানুষের এই যে যুদ্ধবিরোধী অবস্থান দেশ দুটির যুদ্ধ নীতিতে কোনো পরিবর্তন আনতে পারে বলে আপনি মনে করেন? যুদ্ধ নীতির যে বিষয়টি আপনি বললেন, এই যুদ্ধ নীতি আমি যেটি মনে করি যতটুকু না রাষ্ট্রীয় নীতি, তার চাইতে বর্তমান যুদ্ধের প্রেক্ষিতে আমরা এটা বলতে পারি এটি যেন দুই ব্যক্তির নীতির উপরে
নীতিটিকে পুরো রাষ্ট্রের উপর চাপিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি আমরা এটি দেখতে পাচ্ছি। বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি আপনার 3 বছর প্রায় এই সময় ধরে আপনার গাজার সাথে যুদ্ধ করার পরে ইরানের উপর হামলা করছেন, একাধারে আবার তিনি লেবাননে হামলা করছেন, আবার হুতিদের ইয়েমেনে হামলা করার একটি পরিকল্পনা করছেন। এই সমস্ত বিষয় যতটুকু না ইসরায়েলের সম্মান রক্ষার্থে, ইসরায়েলের যে বর্তমান শক্তির যে বিষয়টি আছে সেটি রক্ষার জন্য বা নিজেদের রাষ্ট্রীয় অবস্থানকে নিরাপদ রাখার স্বার্থে, তার চেয়ে অনেক বেশি হচ্ছে তার নিজের ক্ষমতাটিকে ধরে রাখার জন্য। আপনি দেখেন এই 2019 সালের পর থেকে এই পর্যন্ত কিন্তু নেতানিয়াহু 77 বার আদালতে হাজিরা দিয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থ আত্মসাৎ নানা রকম অভিযোগ রয়েছে। সুতরাং এইগুলোকে পাশ কাটানোর জন্য, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তিনি এই কাজটি করছেন। জি, একই রকম ডক্টর ভাবে ফরিদুল আলম, ডোনাল্ড আমাদের হাতে একেবারেই সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।